সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আজকের মূল আলোচনার বিষয়, তারপরে আমাদের দুইজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দেব। মূল আলোচনার বিষয় হচ্ছে 1 বছর হতে চলল রক্তাক্ত গণ অভ্যুত্থানের, আমরা কি পেয়েছি কি পেলাম, এটা নিয়ে আমরা দুজন অতিথির কাছে জানতে চাইব, তাদের মূল্যায়ন শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আলাল ভাই, স্বাগত। এরপরে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো আলাল ভাই, যেটা বলছিলাম, আমরা তো হিসাব নিকাশটা আমরা করব, 1 বছর হলো, আমরা কি পেয়েছি কি পাইনি, কি পাওয়া উচিত ছিল, কোথায় আমাদের গোলমাল। আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যিনি আছেন আজকের এই অনুষ্ঠানে, তাকেও এবং তার দলকেও আমার পক্ষ থেকে অভিনন্দন। যে প্রশ্নটা আপনি করছেন এটাকে বলে যে সাল তামামি বলে, অনেকটা তাই। আবার চৈত্র সংক্রান্তি বলে, হাল খাতা বলে। এই সাল তামামিতে যখন সাধারণ মানুষ বসে, তখন তারা আমাদের উপরে হতাশ হয়, রাজনীতিবিদদের উপর। প্রচণ্ড রকমের হতাশ হয়, কারণ নিকট অতীতে ঘটে যাওয়া একটা বড় ধরনের এইরকম বৈপ্লবিক পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কায়। দেখেন, শ্রীলঙ্কায় কিন্তু ওই পরিবর্তনের পরে তারা সবচেয়ে বেশি অ্যাকসেন্ট দিয়েছে যে জায়গাটায়, সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার এবং অ্যান্টি কারাপশন প্রসেসগুলো আরও কীভাবে আধুনিক এবং উন্নত করা যায়। তারা কিন্তু সাকসেসফুলি ওই স্টেজটা পার করে এসেছে। তো শিক্ষাটা তো আমাদের বাড়ির কাছে, আমরা সেখান থেকে শিক্ষাটা নিচ্ছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে এই প্রায় আড়াইশো বছরের বিবর্তনের মধ্য থেকে একজন মাত্র পিএইচডি হোল্ডার প্রেসিডেন্ট ছিলেন তাদের মতো, একজন ডক্টরেট ছিলেন, হি ইজ দ্য উড্রো উইলসন। আর কিন্তু কেউ পিএইচডি হোল্ডারও ছিলেন না। তারপরেও আমরা মানুষের প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারছি না। তার অর্থ এটাকে আমি খুব হতাশ বা নিরুৎসাহিত তা না। মতের ভিন্নতা যেখানে থাকবে না, যেখানে বিতর্ক থাকবে না, সেটা তো একটা মৃত সমাজ। একটা জীবন্ত সমাজে অবশ্যই ভিন্ন মত থাকবে, আবার ভিন্ন মতগুলো একত্রিত হয়ে কোনো কোনো জায়গায় একমত হয়ে যাবে। সেজন্যই কথা আছে যে মত, দ্বিমত এবং একমত, এই শব্দগুলো তো আবিষ্কৃত হয়েছে সেই কারণেই। তো আমি বলবো যে যে সময়টা আমরা পার করে এসেছি, এই সময়টা অত্যন্ত মূল্যবান ছিল এবং এখনও আছে আমাদের হাতে। এখনও যথেষ্ট সময় না থাকলেও মোটামুটি সময় আছে। সেই সময়ের মধ্যে মানুষকে হতাশা থেকে দূর করার জন্য একটা পদক্ষেপ আমার কাছে খুব ভালো লেগেছে সাম্প্রতিককালে, সেটা হচ্ছে যে এনভিআর এর যে আন্দোলনটা চলছিল। আপনার মনে আছে, শহীদ জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে বিচারপতি আব্দুস সাত্তার যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখন কিন্তু সোনালী ব্যাংক, আমাদের একমাত্র জাতীয়করণকৃত ব্যাংক, ওই সময় একটা বড় রকমের এরকম একটা মানে আন্দোলন চলতেছিল মিস্টার জামাল উদ্দিনের নেতৃত্বে। তখন বিচারপতি সাত্তার সাহেব 1200 কিংবা 1500 লোকের চাকরি খেয়ে দিয়েছিলেন একবারে চাকরি থেকে বিদায় দিয়ে খুব তাড়াতাড়ি করে আবার ইন্টারভিউ নিয়ে ওই জায়গাগুলোকে পূরণ করে দিয়েছেন নতুনদেরকে দিয়ে। কই, দেশ তো তাতে মানে হয়ে যায়নি, দেশ তো বিপর্যস্ত হয়ে যায়নি। যেই না, পারে নাই। ওইটা একটা ইতিহাস বাংলাদেশে, মানে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করা। তো এদের ব্যাপারে অনেকদিন সরকার দেখেছে, ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য যে কঠোর পদক্ষেপটি নিয়েছে, এই একটা শুভ কাজ অন্তত নিকট অতীতে আমি দেখতে পাচ্ছি। আর বাকি কাজ কি? আর বাকি কাজগুলোকে এখনো ওইভাবে মানে মানদণ্ড এনে বিচার করা সম্ভব হয় নাই। কারণ দেখবো যে আমরা শুধু আলোচনা, পর্যালোচনা এবং প্রেস ব্রিফিং এগুলোর মধ্যেই খুব বেশি সীমাবদ্ধ থাকার চেষ্টা করছি। এবং কয়েকজন উপদেষ্টা আছেন, তারা কি করছেন, তারা কি ঘুমোচ্ছেন না খাচ্ছেন না কোনো কাজ করছেন, কিছুই আমরা দেখতে পাচ্ছি না কোথাও। পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত যিনি উপদেষ্টা আছেন, বা শিক্ষা সব বিষয়ক সংক্রান্ত যিনি উপদেষ্টা আছেন, বা এরকম পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, এরকম যারা আছেন, মানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলতে আমি তৌহিদ হোসেন সাহেবকে বুঝাচ্ছি না, আরও একজন আছেন নিরাপত্তা বিষয়ক না কি জন্য, খলিলুর রহমান সাহেব, এদের তৎপরতাগুলো সাধারণ মানুষের চোখে পড়ছে না। আর এটা এমন একটা বড় ক্যাবিনেটও না যে এখানে কে কি করছে এটা মানুষের দৃষ্টি এড়িয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় পর্যবেক্ষক এবং সবচেয়ে বড় নীতি নির্ধারক কিন্তু সাধারণ মানুষ, যেটা যুগে যুগে কালে কালে বিবর্তনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। 52 থেকে যদি আমরা শুরু করি, 52তে আপনার খেয়াল থাকার কথা মতি ভাই, 52তে যখন মেডিকেল হোস্টেল বন্ধ করে দিল, 144 জারি করে রাতের বেলা দিনের বেলা পুলিশ পাহারা শুরু করলো, তখন কিন্তু SM হলে একটা বিকল্প আবার সেন্টার খুলেছিল।
এবং সেই বিকল্প সেন্টারগুলোতে উর্দু ভাষীরা বাংলা ভাষার পক্ষে বক্তৃতা দিয়েছে সারাক্ষণ, মাইক তারা চালিয়ে রেখেছে। কারণ যারা আন্দোলনে ছিল বাংলা ভাষার পক্ষে বাঙালিরা, তারা তখন বেশিরভাগই পলাতক ছিল। উর্দু ভাষাভাষীরা এইটাকে কন্টিনিউ করে নিয়ে গেছে। এরকম অস্বাভাবিক অবস্থা তৈরি না হয়, এটাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। বেস্টার ফুয়াদ, আপনি আলাল ভাইয়ের কথা শুনলেন নিশ্চয়ই। তো আপনার বিবেচনায় মানে আপনার দৃষ্টিতে 1 বছরের মূল্যায়ন? ধন্যবাদ। মূল্যায়নের প্রথম জায়গাটা হচ্ছে নিক্তিটা কি, এই নিক্তিটা আগে ঠিক করতে হবে আর কি। যেমন ধরেন কলাও মিষ্টি, আমও মিষ্টি, আর মিষ্টির দোকানের মিষ্টিটাও মিষ্টি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিষ্টতাগুলো একরকম মিষ্টি না, এই মিষ্টিগুলোর ভিতরে যথেষ্ট তফাৎ আছে। এখন ধরেন আপনি যদি রসমালাইয়ের মিষ্টির নিক্তিতে কলার মিষ্টতা যাচ করেন অথবা আঙ্গুরের মিষ্টতা যাচ করেন, তাহলে সেই জাজমেন্টটা দুই পক্ষের জন্যই ভুল হবে। এটা কলার উপরেও জুলুম করা হবে, মিষ্টির উপরেও জুলুম করা হবে। তো এই জন্য হচ্ছে প্রথম কথাটা হচ্ছে যে আমরা যখন একটা এই সরকারের পার্টিকুলারলি, কারণ এটা রেগুলার গভর্নমেন্ট না, তার ক্যাপাসিটি, তার অর্জন 10-11 মাসে, সেটা যখন আমরা আলোচনা করতে বসবো, আমাদেরকে কনটেক্সটটা খুব মাথায় রাখতে হবে যে আসলে আমরা কোন কনটেক্সট থেকে বেরোয় আসছি। প্রথম জায়গাটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাস যদি দেখেন আপনি, দক্ষিণ আমেরিকা বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আফ্রিকার দেশগুলো বলেন, ইভেন আমাদের দেশগুলোও তো মাওয়িস্ট রেবেলরা আপনার এই 36 ঘর মধ্যপ্রদেশ থেকে শুরু করে যে আন্দোলনগুলো করছে, পুরো অঞ্চলগুলো দেখলে দেখবেন যে এই যে ট্রানজিশনটা হয়েছে, এই ট্রানজিশনে গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা ছিল। যদি একটা গণঅভ্যুত্থানের রিয়েলিটিটাকে দেখেন, যে আওয়ামী লীগের মতো একটা দল, যার একটা বিশাল থাগিস একটা গুন্ডা বাহিনী আছে সারা দেশে, এবং এটা ম্যাসিভ, মানে এটা ধরেন 15-20% অফ দ্য পপুলেশন। এরপর ইনস্টিটিউশনস, দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন তার দালালি করেছে এবং খুব মানে সাকসেসফুলি করেছে, 16 বছরের গ্রিপ যেটা ধরে রেখেছে। তো সেই জায়গাতে পুরো অস্ত্র বলেন, টাকা বলেন, টোটাল ফোর্স বলতে যা বোঝায় রাষ্ট্রের, টোটালটা কিন্তু হাসিনার নিয়ন্ত্রণে ছিল। আর এই দিকে ছিল হচ্ছে কোটি কোটি নিরস্ত্র মানুষের শুধু বুক আর লাঠি, তার কিন্তু আর কোনো অস্ত্র ছিল না। গান্ধীকে যারা অহিংস আন্দোলনের নেতা মনে করেন, তাদেরকে নতুন করে আবার সিলেবাস পরিবর্তন করতে হবে। অহিংস আন্দোলন যদি কিছু থেকে থাকে, সেটা আমাদের তরুণরা, আমাদের রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টে গত বছর দেখিয়ে দিয়েছে যে বুলেটের সামনে কীভাবে অহিংস আন্দোলন করতে হয়। তো সেই বাস্তবতায় যদি আপনি দেখেন যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগার মতো যতগুলো ঐতিহাসিক উপকরণ থাকার কথা, তার প্রত্যেকটা গত বছরের জুন, জুলাই, আগস্টে বিদ্যমান ছিল, কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ হয়নি। তা আপনি যদি প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চান, আমাদের রাজনৈতিক দলগুলোকে ধরেন, আপনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, জামাতের ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে চরমনায়ের পীর সাহেব, তারপরে হচ্ছে হেফাজতের ওলামায়ে কেরাম, কালেকটিভলি কিন্তু এই রোলটা হিস্টোরিক্যালি প্লে করেছে। মাঝে মধ্যে আমরা যেটা হই, তাদের কন্ট্রিবিউশনটাকে আনি না, কারণ দলীয় রাজনীতিবিদদেরকে মানুষ পছন্দ করে না এগুলো। কিন্তু দলের নেতাকর্মীদেরকে শৃঙ্খলিত করা, প্রতিশোধে না যাওয়া, অ্যাকশনে না যাওয়া, আইন হাতে তুলে না নেওয়া, কারণ তারা তো মজলুম, 16 বছর ধরে তারা মজলুম, 1-2 বছর না, 16-17 বছর থেকে। সেখানে এই দলের নেতারা সিরিয়াসলি যেভাবে সিচুয়েশনকে কন্ট্রোল করেছে, যেটা আশঙ্কা করেছিল আওয়ামী লীগের নেতারা, লাখ লাখ লাশ পড়বে, এটা হবে সেটা হবে, সেখানে সর্বোচ্চ আপনার ওই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে 24-25 জন সারা বাংলাদেশে, তাও মেজর প্রমিনেন্ট কোনো নেতা মারা যায়নি আওয়ামী লীগের। তো এইটা বাংলাদেশ না, শুধু আপনার গণ-অভ্যুত্থানের হিস্ট্রিতে এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা যে বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয়ে গেছে, গৃহযুদ্ধ লাগে নাই। এবং সেই ক্রেডিটটা কাকে দেবেন? কালেকটিভলি দিতে হবে, প্রফেসর ইউনূসকে দিতে হবে। ইউনূসের কনফিডেন্সের কারণে সারা ইন্টারন্যাশনাল কমিউনিটি তার পাশে এসে দাঁড়িয়েছে। টোটাল বাংলাদেশ একজন ব্যক্তির ব্যাপারে কেউ দ্বিমত করে নাই, সারা বাংলাদেশ একত্রিত হয়ে গেছে, আমাদের তরুণরা যারা রাস্তায় ছিল, আন্দোলনে ছিল। তো এইটা হচ্ছে আমার মনে হয় 10-11 মাসে আমি সবচেয়ে বড় সাকসেস দেখি। দ্বিতীয় সাকসেসের স্টোরি যদি দেখেন, সেটা হচ্ছে যে আপনার যেই লুটপাট এবং মানি লন্ডারিং হয়েছে বাংলাদেশ থেকে গত 16, 17, 18 বছরে, এবং লুটটাকে আপনি মনে হয় রবার্ট ক্লাইভের পরে, সেই ব্রিটিশ লুটতরাজের পরে যদি প্রাতিষ্ঠানিক করার জন্য কাউকে আপনি ক্রেডিট দিতে চান, পুরস্কার দিতে চান, সেইটা দিতে হবে শেখ পরিবার এবং হাসিনাকে পার্টিকুলারলি, যে সে লুটটাকে রাষ্ট্রের পরতে পরতে একদম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে গেছিল। এই লেভেলের লুট হয়েছে। আপনার শ্বেতপত্র কমিটি যে রিপোর্ট দিয়েছে, 16-20 বিলিয়ন ডলার করে আপনার এই $234 বিলিয়ন, আমি মনে করি এটা ভেরি মানে মডেস্ট
এস্টিমেশন, এটা ইনফ্যাক্ট ডাবল ট্রিপল হওয়ার কথা। যে লেভেলের লুট হয়েছে বাংলাদেশে, একটা রাষ্ট্র থেকে যদি এই লেভেলের লুট হয়, হিস্টোরিক্যালি দেখেন 1757 সালে পলাশিতে বাংলার স্বাধীনতা যখন ডুবে গেল এবং কি পরিমাণ লুট হয়েছে দেখেন, রবার্ট ক্লাইভ কলকাতা পোর্ট থেকে 2টা শিপ শুধু গোল্ড বোঝাই করে নিয়ে গেছে লন্ডনে। এবং ব্রিটিশরা এত চুরিতে অভ্যস্ত, সারা দুনিয়ার লুটের সাথে তারা অভ্যস্ত, এই লেভেলের লুট দেখে তারাও আশ্চর্য হয়েছে। এবং ব্রিটিশ পার্লামেন্টে রবার্ট ক্লাইভের অ্যাগেনস্টে ইনভেস্টিগেশন হয়েছে, পার্লামেন্টে তাকে ভৎসনা করা হয়েছে যে এই লেভেলের চুরি সে কীভাবে করতে পারছে। মানে চোররা মিলে আলোচনা করতেছে যে তুমি এত চুরি কিভাবে করলা, মানে তুমি তো ইবলিসকে মানে ইয়ে করে ফেলছো, হার মানায় ফেলছো আর কি। এবং তাকে অভিশংসন করা হয়েছে, পরে রবার্ট ক্লাইভ কিন্তু আত্মহত্যা করেছে, সুইসাইড করে মারা গেছে। তাহলে সেই লেভেলের লুটের পরে দেখেন কি হয়েছে, 1777 সালে 57তে দেশ দখল হইল, 20 বছরের ভিতরে 76-এর মনন্তর যেটা বলে, বাংলার 1176 সাল, সেই 76-এর মনন্তর হয়েছে। কত কোটি লোক মারা গেছে সেটা বলা মুশকিল তখন, আপনার তো তখন তো ডেটা কালেকশনের কোনো মেকানিজম ছিল না, বাট বলা হয়েছে যে বাংলার 1/3 ওয়াইপড আউট হয়ে গেছে, মানুষ ছিল না। এই বাস্তবতাটা যদি দেখেন, বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল গত জুলাই আগস্টের ঘটনার পরে, দেশে কোনো দুর্ভিক্ষ লাগে নাই। তাহলে যদি আপনি সাকসেস স্টোরি ধরেন, এই দুইটা হলো আমার দৃষ্টিতে সবচেয়ে বড় মেজর সাকসেস। যদি সালতামাবি দেখি, থার্ড হচ্ছে আমাকে, আপনাকে এবং আলাল ভাইকে ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবির ভয়ে ঘুমাইতে যাইতে হয় না, ঘুম থেকে উঠতে হয় না। আমি বলছি না যে বাংলাদেশে অ্যাবসলিউটলি জীবনের নিরাপত্তা তৈরি হয়ে গেছে, কোনো নিরাপত্তাহীনতা নাই, অথবা আমরা কেউ ইনসিকিউর ফিল করি না, তা না। মিথ্যা মামলার জন্য আলাল ভাইকে জিজ্ঞেস করেন সপ্তাহে কয়দিন যাইতো হাজিরা দিতে, আপনারা তো গেছেন হাজিরা দিতে। এই রিয়েলিটি বাংলাদেশে এক্সিস্ট করে না। আপনি প্রফেসর ইউনুসকে ধুয়া ফেলেন, সারাদিন যমুনার সামনে গিয়ে গাইডলাইন দেখবেন, আপনাকে কেউ পুলিশ পাঠাবে না অ্যারেস্ট করার জন্য। তো এই লেভেলের যে একটা ভয়ের ভিতরে আমরা বাস করেছি 16 বছর, এই ভয়টা কেটে গেছে। আপনি কম খাইতে পারেন, কিন্তু ঘুমের যে শান্তিটা, ভয়ের ভিতরে থাকার যে কষ্ট, এই কষ্টটা কিন্তু আপনার পকেটের টাকা দিয়ে আপনি জাজ করতে পারবেন না। অনেক ধন্যবাদ আলাল ভাই। আসাদুজ্জামান ফুয়াদ তো খুব ভালো বলে, হ্যাঁ, একটা না কবিতার ছন্দের আপনিও মতো ভালো বলে বলেন, গেছে। আপনিও ভালো বলেন। আমি অতটা ভালো বলি না, উনি যতটা ভালো বলেছেন। রাষ্ট্র তো আসলে মানচিত্রে থাকে না, মানচিত্র রাষ্ট্রটা থাকে মানুষের হৃদয়ে। হৃদয়ের মধ্যে যদি রাষ্ট্র না থাকতো, তাহলে দেশে দেশে সংঘাত বা স্বাধীনতা প্রাপ্তি বা অন্যান্য বিষয়গুলো, এগুলো নিয়ে গর্ব করার মতো ইতিহাস তৈরি হতো না পৃথিবীতে। আপনি একটা ছোট্ট জিনিস আমরা বিশ্লেষণ করি, 1971-এ স্বাধীন হয়েছে বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে। একই বছরই ডিসেম্বরের 1, 2, 8, এই ঠিক পুরোপুরি তারিখটা খেয়াল নাই, এই সময়গুলোর মধ্যে স্বাধীন হয়েছে কাতার, বাহরাইন এবং কুয়েত। ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ থেকে তারা মুক্তি পেয়েছে। আজকে তাদের পার ক্যাপিটা ইনকাম দেখেন আর আমাদের পার ক্যাপিটা ইনকাম দেখেন। আমি যে বলছি যে মানুষ আসলে আমাদের উপরে, রাজনীতিবিদদের উপরে হতাশ, কারণ যে অ্যাটেনশনটা দেওয়া দরকার ছিল অর্থনীতির দিকে বেশি, তার চেয়ে অনেক গুণ বেশি অ্যাটেনশন আমরা দিয়েছি রাজনীতির দিকে। রাজনীতির বিভাজন বলেন, ঐক্য বলেন, টেকনিক্যাল ঐক্য বলেন, নির্বাচনী ঐক্য বলেন, নীতিগত ঐক্য বলেন, এই নিয়ে আমরা বেশি সময় কাটিয়েছি, বর্তমানেও তাই করছি। অর্থনৈতিক দিকটার দিকে যে সংস্কার বেশি প্রয়োজন ছিল, সেই জায়গাটা আমরা এখনও পৌঁছি নাই। অতি সম্প্রতি বিশ্ব শরণার্থী দিবস গিয়েছে, আপনি দেখেছেন যে সোমালিয়ার মতো দেশে পর্যন্ত বাংলাদেশের 6 জন আছে, এখান থেকে চলে গেছে, দেশে থাকবে না, সোমালিয়া ছাড়া অন্য কোথাও এখন পর্যন্ত যেতে পারিনি। ভূমধ্যসাগরে ডুবে মরার ইতিহাস তো বাংলাদেশের বোধহয় সবচেয়ে বেশি এখন পর্যন্ত, এবং এ নিয়ে ব্যঙ্গোক্তিও করেছেন আওয়ামী লীগের মন্ত্রীরা। তো রাষ্ট্রের বিষয়ে, যে রাষ্ট্রের অস্তিত্ব যত সম্মানিত হবে, যত ভালো হবে, তত আমি সম্মানিত হব, এই চেতনা থেকে আমরা অনেক দূরে রয়ে গেছি, এখন পর্যন্ত অনেক দূরে, বহু দূরে আমরা রয়ে গেছি। প্রাতিষ্ঠানিকভাবে বলেন বা অন্য যে কোনোভাবে বলেন, প্রাতিষ্ঠানিক বিষয়টাও এখানে খুব বেশি জরুরি না সদিচ্ছার চেয়ে। কারণ আমরা জানি যে প্রথম চাঁদে অবতরণকারী যিনি বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে পা দেওয়ার বা চন্দ্র বিজয় করে ফেরার 10 বছর পরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে পাশ করেছেন। ওই সময় ছিল না, বরং তাড়াহুড়ার সময় একটা জুতা উনি ফেলে এসেছিলেন চাঁদের পৃষ্ঠে, যেটার মূল্য ছিল $30,000। সেটাও তিনি পরোয়া করেন না, এক জুতা পায়ে দিয়ে আবার ফেরত নবযানে তিনি উঠেছেন। অর্থাৎ মানুষের আবিষ্কার করার যে ক্ষমতা, ইনোভেটিভ যে পাওয়ার,
এই ইনোভেটিভ পাওয়ারটা কোন কোন জায়গায় আছে না, কিন্তু এর সেটা জন্য খোঁজার মতো উদ্যোগ নেই। না, কিন্তু এর জন্য আপনি কাকে দায়ী করবেন? রাজনীতিবিদ? অবশ্যই রাজনীতিবিদদের। শুধু রাজনীতিবিদ না, শুধু রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতিবিদরা পলিসি দেবে এবং সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে সার্বক্ষণিক নজরদারিটা, সেই জায়গাটা একটা বড় রকমের ত্রুটি রয়েছে। আর বাংলাদেশের সমস্ত অগ্রগতি এবং উন্নয়নের পথে চিহ্নিত কোনো বাধা যদি থেকে থাকে যুগ যুগ ধরে, সেটা হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রকে যারা এটার পিঠে সওয়ার হতে না পেরেছে, তারা ব্যর্থ হয়ে ফেরত চলে গেছে। পরবর্তীতে মানুষ অন্য বিকল্প শক্তিকে বেছে নিয়েছে। এই আমলাতন্ত্রকে তোষণ করে কিন্তু হাসিনা, যেটা ব্যারিস্টার সাহেব বললেন, হাসিনা যে এই যে দুর্দমনীয় অত্যাচারটা করেছে, বর্গীদের মতো আচরণ করে সব কিছু আবার নিয়ে চলে গেছে, এগুলো করতে পেরেছে কিন্তু আমলাদেরকে তোষণ করে। দেখেন, তাদেরকে শোষণ করে কিন্তু না। সচিবদেরকে এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়েছিল, এমপিদের কোনো কাজ ছিল না। তো সেই জন্য আমি বলবো যে রাজনীতিবিদদের কি দোষারোপটা করা উচিত, কারণ রাজনীতিবিদরা একটা থার্ড আই বলতে যেটা থাকে, সে থার্ড আইটা অনেকের মধ্যে এখন পর্যন্ত সংযোজিত হয়নি। এবং এই যে না হওয়াটার পেছনে যে দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলো খুঁজে বের করা দরকার ছিল সবার আগে। সংস্কার বলতে বলতে তো সংস্কারের পায়োনিয়ার তো বিএনপি। সংস্কার তো আমরা প্রথমে 27 দফা দিয়েছি, তারপরে আরও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডান বাম মধ্যপন্থী ধর্মপন্থী যারা আছেন সবার সঙ্গে যোগাযোগ করে আমরা এটাকে বাড়িয়ে আবার সংশোধন করে 31 দফা দিয়েছি। সেই সংস্কারের স্লোগানের মধ্য দিয়েই কিন্তু জুলাই আগস্টের বিপ্লব এসেছে। কারণ ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন, সেই সংস্কারের ক্ষেত্রেও তো আমরা হাত দিয়েছিলাম। সে ব্যাপারে আমাদের কিন্তু বক্তব্য আছে। আমরা বলেছি নির্বাচনের পরে আন্দোলনরত সকল দলগুলোকে সাথে নিয়েই বিএনপি জাতীয় সরকার গঠন করবে। এতগুলো জিনিস থাকার পরেও প্রতিদিন এই যে মিটিং, জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং হচ্ছে, সেখানে দীর্ঘ সময় ধরে কথা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে বা সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা ছোটোখাটো ব্যাপারেও সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। মাত্র একটি দুটি বিষয়ে বোধহয় মতৈক্য হয়েছে, আর বাকি সবগুলোই কিন্তু যোজন ফারাক এখন পর্যন্ত রয়ে গেছে। তাহলে দায়টা আমাদের উপরেই তো পড়বে, মানুষ তো আমাদেরকেই দায়ী করবে। ওয়েল, অনেক ধন্যবাদ। রাজনীতিবিদদের ব্যাপারে ওনার নিজে রাজনীতিবিদ হয়েও উনি যেভাবে রাজনীতিবিদদের থার্ড আইটা কেন নাই বাংলাদেশে, আমি আলাল ভাই থেকে আরেকটু অন্যভাবে দেখি আর কি। বাংলাদেশে আসলে গভর্ন করবার জন্য যে পলিটিক্যাল ক্লাস দরকার, এই পলিটিক্যাল ক্লাস কখনো তৈরি হয় নাই, গড়ে ওঠে নাই। বরং যেটা হয়েছে, প্রতিবারই যখন পলিটিক্যাল ক্লাস তৈরি হয়ে উঠতি জায়গাতেই একটা এমন পরিবর্তন হয়েছে যে সেই আরবান এলিট মিডল ক্লাস পলিটিক্যাল যে ক্লাসটা যেভাবে তৈরি হয়, ওই প্রসেসটাকে ওয়াইপ আউট করে দিয়ে আর একটা নতুন জেনারেশন এসে পরিবর্তনটা করে ফেলছে। দেখেন কিভাবে, আমাদের তো বড় ঘটনা হচ্ছে আমাদের কয়েকশো বছরের ইতিহাসে 1757 আমাদের এই যে মুসলিম সালতানাত সুবা বাংলা যেটা ছিল, সেই খিলজি বংশ, সুলতানি আমল, তারপরে হচ্ছে এই নবাবী আমল, এই সব কিছু তো শেষ হয়ে গেল আপনার 1757 সালে। এবং এমন একটা সময় যখন বেঙ্গল ওয়াজ এট দ্য পিক অফ ইটস ওয়েলথ অ্যান্ড রিচনেস, সারা দুনিয়ার সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে আমার এই বাংলা। গ্লোবাল জিডিপির 13%, 14% তখন এই প্রডিউস করতো বাংলাতে। এবং এখনো পর্যন্ত বাংলা পৃথিবীর কোনো রাষ্ট্র বলতে পারবে না, আমেরিকা বলতে পারবে না, ইউরোপের কোনো দেশ বলতে পারবে না যে সে 15% গ্লোবাল জিডিপি প্রডিউস করে, এখনও বলতে পারবে না। আমরা এটা করেছি সেই সময়টাতে। তো সেই রাষ্ট্রটা 57 থেকে 77 গিয়ে আপনার একটা দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে। উইলিয়াম হান্টার আপনার ইন্ডিয়ান মুসলমানস নামে একটা বই লিখেছে, ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল। সে বলেছে যে আমি যখন আমার প্রথম সফরে এই ব্রিটিশ বাংলায় আসছি, তখন আই ডিডন্ট ফাইন্ড এ সিঙ্গেল পুয়ার ফ্যামিলি। আচ্ছা, আমি যখন কাজ করেছি আমি কোনো গরিব মানুষ দেখি নাই এই অঞ্চলে। কিন্তু ব্রিটিশরা দায়িত্ব নেবার পরে যখন আমি আসছি আবার, তখন আমি পাড়ায় মহল্লায় দুর্ভিক্ষ দেখেছি। তাহলে এই যে ডিজেনারেশনটা তাহলে হইল কিভাবে? কারণ পলিটিক্যাল ক্লাস যখন নাই হয়ে যায়, তখন আপনার ওয়েলথ আর থাকে না, ওয়েলথের প্রোটেকশন থাকে না। তখন একটা নতুন একটা চোর, বাটপার, লুটপাট শ্রেণী তৈরি হয়। এই পুরো 190 বছরের আজাদি আন্দোলনের পরে দেখেন, মুসলমানরা ব্রিটিশদের দ্বারা নির্যাতিত ছিল, মুসলিম লীগ হয়েছে,
একটা শিক্ষা দীক্ষা, ইংরেজি শেখার একটা আন্দোলন আবার তৈরি হইলো, যেহেতু ওলামারা যারা যুদ্ধ করেছেন তারা তো ইংরেজি শিখতেন না, তাদের ফতোয়া ছিল। তারা সেই মুসলিম লীগ বানাইলেন, তারপরে স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে মুসলিম কলেজ হইলো আপনার। এই কলেজ দিয়ে লেখাপড়া করে মুসলমানদের ভিতরে একটা শিক্ষিত ক্লাস তৈরি হওয়া শুরু হইলো। এই ক্লাসটাই কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইছে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে। তারা বুঝতে পারছে যে এই বাংলার গরিব কৃষকের ছেলে মেয়েদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে নিতে না পারি, তাহলে এই হিন্দু কমিউনিটি যারা ডেভেলপ করে 100 বছর আগায় গেছে, এদের সাথে আমরা কম্পিটিশনে পারবো না। এবং দেখেন এই প্রসেসটার মধ্য দিয়ে পাকিস্তান আন্দোলন হয়েছে। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট জেনারেশন পাকিস্তান আন্দোলন করেছে। তারা মনে করেছে এই ব্রিটিশ কলোনি থেকে বেরোয় আসতে হবে, রাষ্ট্র বানাইতে হবে, রাষ্ট্র না হলে আমার অস্তিত্ব থাকবে না। এই 47-এর রাষ্ট্র বানানো যারা বানাইলেন, যে এলিট শ্রেণীটা, তারা 49-এ ডিজেনারেশনের প্রথম শিকার হয়ে গেলেন আওয়ামী মুসলিম লীগ দ্বারা। এবং দেখেন আওয়ামী মুসলিম কারা ছিল? যারা একটু গ্রামীণ, যারা একটু প্রান্তিক থেকে এসছেন, যারা একটু কম শিক্ষিত, যারা একটু আর্থিকভাবে লেস ওয়েল অফ, এই শ্রেণীটা আসছেন। তাহলে এই যে 70-80 বছরের একটা পলিটিক্যাল ক্লাস ডেভেলপ করলো, এরা সাডেনলি নাই হয়ে গেল আপনার, তাদেরকে আপনি নাই করে দিলেন। পাকিস্তান আন্দোলন দেখেন, এলিট ক্লাসটা আবার 71 সালে একটা থ্রেটের মুখে পড়লো। 90-91 আন্দোলন দেখেন, আলাল ভাইরা তখন তো অনেক বড় নেতা, যুবক তরুণ মানুষ। এই যে দেখেন 70-80-র দশকে, 60-এর দশকে বড় হওয়া মানুষগুলো সাডেনলি দেখবেন ছাত্র আন্দোলন দ্বারা নাই হয়ে গেল, আবার একটা প্রান্তিক জনগোষ্ঠী এসে ক্ষমতাটা নিয়ে নিল প্রান্তিক থেকে। তাহলে এই যে সোশ্যাল মোবিলাইজেশনটা বারবার হচ্ছে, যে আমার কোনো পলিটিক্যাল ক্লাস সেটেল হইতেছে না। দুনিয়াতে যেটা হয়, যে কোনো শ্রেণী এসে পলিটিক্যাল ক্লাসে অ্যাড হয় একটা স্টেবল সোসাইটিতে, নাই করে দেয় না। বাংলাদেশে যেটা বারবার হচ্ছে, পলিটিক্যাল ক্লাসটা নাই হয়ে যাচ্ছে। এই নাই হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে, যে প্রত্যেকবারই আমাকে লড়াইটা নতুন করে তৈরি করতে হচ্ছে। আজকে নির্বাচনের আলাপটা কিন্তু 1970 সালের আলাপ। আমাদের 6 দফার আন্দোলনের দাবিটা কি ছিল? আপনার যেই শেখ মুজিব 66, 67, 68, 69-এ গণ অভ্যুত্থানের দাবিটা কি ছিল? একটা নির্বাচন। তাহলে আজকে আমরা ঐক্যমত কমিশন বলেন, রাস্তায় বলেন, 16 বছরের আন্দোলনে আমার দাবিটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে, একটা নির্বাচন, একটা ভালো নির্বাচন চাই। এবং তখন আমি মিলিটারির অধীনে নির্বাচন করতে কিন্তু কমফোর্টেবল ফিল করছি। এখন আমি একটা স্বাধীন রাষ্ট্রে ইনস্টিটিউশনের অধীনে, সংবিধানের অধীনে নির্বাচন করতেও বিশ্বাস করতে পারছি না। তাহলে গভর্ন করবেন আপনি, পলিটিশিয়ানটা কোথায়? এই যে আলোচনা বলছেন না পলিটিশিয়ানদের, ওটা তো নাই আমার, আমাকে শুরু থেকে আবার শুরু করতে হচ্ছে প্রতিবার। এবার আলাল ভাই, এখন যে রাজনৈতিক যে আপনি যে রাজনীতিবিদদের যেভাবে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আমাদের রাজনীতিবিদরা যদি সবাই এটা মনে করতেন যে আমরা আসলে দায়ী, তাইলে আজকের পরিস্থিতির জন্য এই পরিস্থিতি তৈরি হতো না। বারবার যেটা বললেন ফুয়াদ বা একটু আগে, যেটা আমরা এমনি শুনলাম, একটা নির্বাচনের জন্য কিন্তু 70 সন থেকে আমরা লড়াই করছি। সেই নির্বাচনটা আমরা দেখি না কেন? নির্বাচনটা দেখি না এইখানে ওই যে মানসিকতা আমাদের, এবং ওই যে আমলাতন্ত্র এবং অসাধু রাজনীতিবিদদের মধ্যে যে একটা অলিখিত চুক্তি, যে আমাদের ক্ষমতার এই বলয়টাকে ভাঙতে দেয়া যাবে না, সেই জায়গাটাই হচ্ছে সমস্যা। আজ থেকে 1000 বছর আগে যে গ্রিসে গণতন্ত্রের জন্ম হয়েছিল, সূতিকাগার বলা হয় গণতন্ত্রের, সেই গ্রিসে একটি নিয়ম ছিল যে সাধারণ জনগণ, মানে সিটির, তখন তো সিটি বেসড ডেমোক্রেসি ছিল, সিটির জনগণ যদি ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় যে অমুক রাজনীতিবিদকে নির্বাচনে পাঠাতে হবে, সে 10 বছরের জন্য রাজনীতি করতে পারবে না। দেখেন কত আগে তারা যেটা শিখেছে, আমরা সেটা এখন পর্যন্ত শেখার কোনো প্রচেষ্টা বা আগ্রহ আমাদের মধ্যে নেই। ব্যারিস্টার ফুয়াদ যেভাবে বলার চেষ্টা করেছেন, 6 দফার মধ্যে 1 নম্বর দফাটাই ছিল সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালনা করা। তার কন্যা এসে সেই জিনিসটাকে কিন্তু প্রথম ভায়োলেট করেছেন। যিনি বলেছেন তার কন্যা এসে প্রথম ভায়োলেট করেছেন, পরবর্তীতে আরও অনেক করেছেন। এবং সেই দফার মধ্যে 5 দফার একটি ছিল যে ইসলামাবাদে কি বলে, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ থেকে যত অর্থ জমা হয়েছে অবৈধভাবে গিয়ে, সেই অর্থ আমাদেরকে ফেরত দিতে হবে। বাংলাদেশ থেকে, পূর্ব বাংলা থেকে পাচার হওয়া অর্থ। আর তা যিনি বলেছেন তার কন্যার আমলে আমাদের এখান থেকে অর্থ পাচার হয়েছে পৃথিবীর সমস্ত দেশে, ট্যাক্স অ্যামনেস্টির জন্যে, মানে অফশোর আইল্যান্ড থেকে শুরু করে উন্নত সমস্ত দেশে। এবং আপনার মনে থাকার কথা মতি ভাই এটা, যে আমাদের এনবিআর থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যে যারাই অর্থ ফেরত আনবেন অফশোর আইল্যান্ড থেকে বা অন্য জায়গা থেকে, তাদেরকে 25% উল্টা আরও কি বলে এটাকে, সুবিধা দেওয়া হবে, ফ্যাসিলিটিস দেওয়া হবে, বাড়তি টাকা দেওয়া হবে।
একটা টাকাও আসে নাই, 25টা টাকাও আসে নাই। এবার টার্গেট ছিল এনবিআর এর যে 25,000 কোটি টাকা কমপক্ষে ফেরত আসবে, 25 টাকাও কিন্তু আসে নাই। অর্থাৎ আমাদের মানসিকতা পচে গেছে, মানসিকতা নষ্ট হয়ে গেছে। নাহলে একজন মন্ত্রীর প্রায় 400-র মতো বাড়ি থাকে কি করে শুধুমাত্র যুক্তরাজ্যে, কি করে থাকে? তো এই যে আত্মজিজ্ঞাসার ব্যাপারটা এইখানটা হচ্ছে সমস্যা। যেটা উনি বলেছেন যে পলিটিক্যাল ক্লাস, সে পলিটিক্যাল ক্লাসের চেয়ে বেশি হচ্ছে কোনটা জানেন? ওই দুই বন্ধু গল্প করছে, একজন আরেকজনকে বলছে এই সুয়েজ খালের নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি তো। বলে ওটা তো আমার দাদা খুঁড়েছিলেন। তাই নাকি, তোর দাদা ওইটা খুঁড়েছে? বলে হ্যাঁ। বলে ও আচ্ছা, আমার দাদা তো ওইটা খুঁড়ে নাই, তো তুই ডেড সির নাম শুনেছিস? বলে হ্যাঁ। বলে আমার দাদা ওইটাকে একটা লাথি দিয়ে মেরে ফেলেছে। তো এই যে মানে কি বলে অভদ্র জনচিত যে প্রতিদ্বন্দ্বিতা, এইটা আমাদেরকে ক্রমশ কিন্তু পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আজকের সংকট কি এই কারণে? আজকের সংকট এই কারণে। আজকের সংকটের মূল বিষয়টাই হচ্ছে এই জায়গাটায়। কারণ আমাদের জানার মধ্যে দেখেন কত রকমের খুঁত আছে পৃথিবীতে। আমরা জানি যে পিরামিডের দেশ হচ্ছে মিশর, আসলে না, পিরামিডের দেশ হচ্ছে সুদান। পৃথিবীতে সবচেয়ে বেশি পিরামিড হচ্ছে সুদানে। মিশরের কিছু পিরামিডের মানে কি বলে ওটাকে, পিরামিডের আকার আকৃতিটা এত মসৃণ এবং এত সুন্দর যে দৃষ্টিটা ওখানে গিয়েছে, এবং মিশরে পৌঁছানো সহজ। ওরা স্টার হয়ে গেছে, ওরা সেলিব্রিটি হতে পারে না, ওরা সেলিব্রিটি হতে পারে না, কিন্তু মূল ইতিহাস রয়ে গেছে ওইখানে। এই যে আমরা আজকে কথায় কথায় বলি, এর আগেও বাংলা একটা কথা আছে, টাকা লাগিয়ে দেবে গৌরী সেন। গৌরী সেন বলতে একজন মানুষ কিন্তু ছিলেন বিহারে, আমাদের বাংলা বিহার উড়িষ্যার যে কথা বলেছে, বিহারে গৌরী সেন নামে একজন মানুষ, খুব দরাজ দিলের মানুষ। সারা জীবন যাই করেছে কেউ চাইলেই দিয়ে দিতেন, কেউ চাইলেই দিয়ে দিতেন। শেষ জীবনে উনি চিকিৎসাবিহীন অবস্থায় মারা গেছেন। তো আমরা এই আমাদের সম্পদকে যে অপচয় করছি বিভিন্ন কাজে, সেইটা আপনারা যদি এই যে ইসে যান, গ্লোবাল ইন্ডেক্সে যান, সেখানে দেখবেন যে আমরা আমাদের জনশক্তিকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল সেক্টর এখন পর্যন্ত এমন কোনো অগ্রগতি অর্জন করতে পারি নাই যেটার মধ্যে দিয়ে আমরা, কি একটা শব্দ আছে ইংরেজিতে বলে, যেটার বাংলা অর্থ হলো যে আমাদের জনশক্তিকে কাজে লাগিয়ে এটাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা, সেই পরিকল্পনাটা পর্যন্ত আমাদের মধ্যে নাই। এখন অবধি আমরা অন্তত দেখি নাই। মানে এইবার যে বাজেটটি পেশ করা হলো, সে বাজেটও আপনি দেখেন বারবার ঘুরে অর্থনীতির কথা আসে। এটা হলো, আমি যেহেতু অর্থনীতির ছাত্র এই জন্যে, এই কারণে কিন্তু আসে অর্থনীতির কথাগুলো বারবার করে। অর্থনীতি এবং রাজনীতির সংমিশ্রণে যতদিন পর্যন্ত রাজনীতিবিদ এবং ব্যুরোক্রেটস এই দুইটা সেকশন একত্র হতে না পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সমৃদ্ধি, কোনো প্রবৃদ্ধি স্থায়ী হবে না। অনেক ধন্যবাদ। বেস্টার ফুয়াদ, দিনের শেষে কে জিতবে, রাজনীতিবিদ? না, বিষয় হলো যে মানে আসলে সবার জেতা দরকার। এটা এমন একটা যুদ্ধ, এটা হইলো আদারওয়াইজ যদি সবাই না জেতে তাহলে সবাই হারবে। এটা যুদ্ধটা এরকম হয়ে গেছে আর কি। ওকে, আপনি দেখবেন যে একটা উইন্ডোজের নাম আছে উবুন্টু, মাইক্রোসফটের মতো একটা উইন্ডোজের নাম আছে উবুন্টু। এটা একটা মানে এক্স দিয়ে লেখে, বুন্তু, এক্স বুন্তু আর কি। এবং এটার যিনি আবিষ্কারক, তার একটা স্টোরি আমরা পড়েছি আর কি। তিনি যখন আফ্রিকাতে গেছেন ঘুরতে, তখন উনি একটা বাচ্চাকে দেখে একটা চকলেট দিচ্ছেন আর কি। তো কিছুক্ষণ পরে বাচ্চাটা তাকায় রয়েছে চকলেটটার দিকে। তো সে বাচ্চাটা একা দৌড়ে না এসে তার যারা বন্ধুরা ছিল সবাই মিলে হাতে হাত বাঁধছে, বেঁধে সবাই মিলে দৌড়ায় আসছে ওই চকলেটটার জন্য। তো ওই বিষয়টা বোঝার জন্য জিজ্ঞেস করেছে, তখন ওই ট্রাইব বলছে যে ওই গোত্রের কালচার হচ্ছে কোনো জিনিস পেলে সবাই মিলে নিতে হয়, আচ্ছা, তা না হলে কেউ নেয় না। এখন আপনার জেতা হারার প্রশ্ন হচ্ছে জাতি সাপেক্ষে সবাইকে জিততে হয়, একা জেতা যায় না। একা জিততে গিয়ে হাসিনা কি হয়েছে দেখেন আজকে। শুধু হাসিনা ডুবছে, শুধু ওবায়দুল কাদের ডুবছে, শুধু শেখ পরিবার ডুবছে, শুধু কি আওয়ামী লীগ ডুবছে, পুরো বাংলাদেশে ডুবাই দিয়ে গেছে। এরা যখন কেনাবেচা করছে, শুধু কি তারা নিজের সম্পত্তি কেনাবেচা করছে, এরা বাংলাদেশে বেচা দিয়ে আসছে ভারতের কাছে। তাহলে দেখেন, এই বিজয়ের প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সাপেক্ষে সবাইকে জিততে হবে, তা না হলে এটা ফিরিক ভিক্টরি হবে। ফিরিকের সেই যুদ্ধের আপনার সেই রোমান পিরিয়ডে যে এটা মানে সিনোনিমাইজ করা হয় এমনভাবে, যেটা যুদ্ধে জেতার ক্ষতিটা এত বেশি হয়েছে, বিজয়ী শক্তির রাজাও তার রাজপ্রাসাদ পাহারা দেওয়ার মতো সৈন্য আর জীবিত ছিল না। মানে আপনি একটা বিশাল মানে সাম্রাজ্য বিজয় করে প্রাসাদে ঢুকলেন, ঢোকার পর এটাকে গার্ড দেওয়ার মতো সোলজার আপনার জীবিত নাই। তাহলে মানে হচ্ছে আপনার এত ক্ষতি হয়েছে,
অ্যাপারেন্টলি মনে হচ্ছে আপনি জিতেছেন, কিন্তু এই জেতাটা আসলে জেতা ছিল না, এটা যেটা পরাজয়ের মতো ছিল আর কি। তো ওই ফেরিক ভিক্টরি তো আমরা কেউ চাই না, যে আমলারা জিতুক অথবা এই পক্ষ জিতুক অথবা সেই পক্ষ জিতুক। এক্সাম্পল দিয়ে দেখেন, ওই যে আলাল ভাই বলছিলেন আমাদের উপদেষ্টাদের পারফরমেন্স, তথ্য আপারা আন্দোলন করছে, আপনি হয়তো আপনার জায়গা থেকে আপনি দেখেছেন, প্রায় 32-33 দিন হয়ে গেল একটা প্রান্তিক সেবা দেয় তারা, এই মহিলা শিশু মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা যেটা আছে এটার স্টাফ, তারা প্রত্যেকটা উপজেলাতে তাদের সেট আপ আছে। এই তথ্য আপারা আন্দোলন করতেছে, অবস্থান কর্মসূচি করছে, প্রেস ক্লাবের সামনে অনশন পর্যন্ত করেছে, ঝড়ে বৃষ্টিতে রোদে ঈদের ভিতরে সবকিছু মিলায়। দাবিটা কি আপনার? তাদের কাগজপত্র আমি সব পড়েছি। তাদের সাথে ওয়াদা ছিল রাষ্ট্রের, ডিপিপিতে লেখা ছিল যে 5 বছর পরে তাদেরকে আপনার স্থায়ীকরণ করা হবে। 5 বছর পার হয়ে যাওয়ার পরে 1 বছর করে তাদেরকে হলো প্রজেক্ট বাড়ানো হয়েছে, বাড়ায় এখন সিদ্ধান্ত নিয়েছে এটা টার্মিনেট করে দেবে প্রজেক্ট। ইতিমধ্যে তারা হাইকোর্টে ইনিশিয়াল রুল পাইছে। তাহলে তাদের দাবি হলো কয়েকটা, যে রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদেরকে 2-3 বছর প্রজেক্টটা এক্সটেন্ড করেন, অথবা আমাদেরকে এইটাকে পার্মানেন্ট করে রেভিনিউতে নিয়ে যান, অথবা সরকারের এই ডিপার্টমেন্ট অথবা অন্য মন্ত্রণালয়ের যে কোনো জায়গাতে আমাদেরকে আত্মস্থ করে ফেলেন। সাধারণত ডিপিপিতে যদি রাষ্ট্র কথা দেয়, রাষ্ট্রকে এই ওয়াদা থেকে ফিরে আসতে পারে? রাষ্ট্র তো নাগরিকদের সাথে ওয়াদা দিয়ে ফিরে আসতে পারে না। এখন তাদেরকে কি বলা হচ্ছে, আমলারা এবং উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ মিলে এদেরকে এখন আওয়ামী লীগ বানাইছে, যে এরা সব 17-18 সালে অ্যাপয়েন্টিস, এরা সব আওয়ামী লীগের দালাল দোসর, এরা গোপালগঞ্জি, এরা হিন্দু, এই ট্যাগগুলো দেওয়া হচ্ছে। এখন 2000 স্টাফ রিক্রুট করছে, 2000 লোক আওয়ামী লীগ কীভাবে হবে? এটা বাংলাদেশের সমাজ না, আপনার সবার আত্মীয়তা সম্পর্ক আছে, ভেটিং করেন। ভেটিং করে দেখা গেল আপনার 7 জন হইল গোপালগঞ্জের, 187 জন হইল হিন্দু, আর হইল এই আওয়ামী লীগ পাইছে 80 জন প্লাস, যারা ছাত্রলীগের যুবলীগের রাজনীতি করতো অথবা পরিবার আওয়ামী লীগের। এখন প্রশ্ন হচ্ছে 2000 নাগরিকের ভিতরে এই পার্সেন্টেজটা কত? প্রশ্ন হচ্ছে 187 জন হিন্দু মানে কি সেই দেশের নাগরিক না, সে এই চাকরিটা পাওয়ার যোগ্য না? মূল বিষয়টা যেটা হচ্ছে দেখেন, ওই যে আমলাতন্ত্রের কথা বলেছে না, এই পিডি ডেপুটি পিডিটিতে যারা ছিল 17-18 সাল থেকে, এরা এখানে ব্যাপক লুটপাট করছে। বর্তমান যে পিডি মহিলা আছে, হাইলি করাপ্ট মহিলা, তার ব্যাপারে এবং টোটাল প্রজেক্টের ব্যাপারে ইতিমধ্যে 2.5 কোটি থেকে 9 কোটি টাকার দুদকের দুর্নীতি চলতেছে। জি, তো প্রজেক্ট সাসপেন্ড হইলে যে যদি এক্সটেন্ড করে অডিট হবে, এই অডিটের কারণে আমলারা এখন এইটা ফেজ আউট করে ফেলতে যাচ্ছে। ফেজ আউট করে 2000 মহিলাকে বেকার করে দেবে। বলতেছে টাকা নাই রাজস্বতে নেওয়ার, কিন্তু থার্ড ফেজের আবার 900 কোটি টাকার বাজেটের কাজ চলতেছে, আর এই প্রকল্পটা রান করতে লাগবে হচ্ছে 80 কোটি টাকা। তো এই যে গভর্ন করতে না পারা, চালাইতে না পারা আমলাতন্ত্র, দেখেন একটা সিচুয়েশন, যেহেতু আমি কাগজপত্র পড়েছি, 17 বছর পরে হইল, 20 বছর পরে হইল, এই রাষ্ট্রকে শত কোটি টাকা জরিমানা দিয়ে এই তথ্য আপাদের চাকরি ফেরত দিতে হবে। সচিবদের চাকরি ফেরত দিয়েছে না আওয়ামী লীগের আমলে? 700-800 সচিবকে হাজার কোটি টাকা ব্যাকএন্ডে টাকা দিয়ে ফেরত দিতে হয়েছে না? তথ্য আপাদেরটা ফেরত দিতে হবে রাষ্ট্রের। দায়িত্বটা কে নেবে? এই যে গভর্ন করতে পারছে না তারা, এই আমলাতান্ত্রিক গভর্নেন্সের যে ফেইলিওর, এই ফেইলিওরের দায়টা কিন্তু দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরে অন্যান্য রাজনৈতিক সরকারের সময় এগুলো ভুরি হয়। আউটসোর্সিং কোম্পানি আছে, 2000 লোককে আবার নতুন নিয়োগ দেবে, ওখানে আবার একটা নিয়োগ বাণিজ্য আছে। এই পুরো চক্র মিলে হচ্ছে রাষ্ট্র এমন জায়গায় গেছে, দিন শেষে আমরা কেউ জিততে পারতেছি না, আমরা সবাই হেরে যাচ্ছি। কিন্তু সবাই হেরে যাচ্ছি। আলাল ভাই, এখন ব্যাপারটা হচ্ছে যে একটা নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছিল বা এখনও আছে, অনেকের মধ্যে হতাশা আছে যে নির্বাচন কি সঠিক সময় হবে? রাজনীতিবিদ হিসাবে আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়নটা হচ্ছে যে ওই ইংরেজিতে একটা ফ্রেজ আছে, ইটস ভেরি ইজি টু সাইট অ্যান এক্সাম্পল বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু বি অ্যান এক্সাম্পল। আচ্ছা, তো আমাদের রাজনীতিবিদদের মধ্যে নিজে এক্সাম্পল হওয়ার মতো মানসিকতা, যেটা শহীদ জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল বিশেষ করে, বা শেরে বাংলা একে ফজলুল হকের মধ্যে ছিল, যেটা খুব বিশেষ করে, এই ধরনের ইগুলো আমরা এই মুহূর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে এক। আর আরেকটা জিনিস হচ্ছে যে আহমেদ সাফা সাহেবের একটা কথা আছে, কাউকে তুমি জ্ঞান বিতরণ করতে যেও না যদি দেখো যে তার মধ্যে এইটাকে অ্যাকসেপ্ট করার বা ধারণ করার মতো আগ্রহ নাই, তাহলে এই সময়টা অযথা নষ্ট করো না। একইভাবে আলবার্ট আইনস্টাইন যেটা বলেছেন, সেটার বাংলা অর্থ হলো, এই পৃথিবী তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না যারা ক্ষতিগুলো করছে, বরং তাদের কারণে ওই সমস্ত লোকদের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে
যারা এগুলো বসে বসে দেখছে এবং নির্বিকার থাকছে তাদের কারণে। তা আমরা যারা বসে বসে দেখছি আর নির্বিকার থাকছি তাদের দায়ও কিন্তু কম না। সেদিক থেকে আমাদের আত্মসচেতনতা এবং নিজ নিজ দায়িত্ববোধের কারণে অনেক সময় অনেক ঝুঁকি নিতে হয়। সেই ঝুঁকি নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? আমি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে আশাবাদী, কিন্তু বাস্তব পরিস্থিতি আমি আমার নিজ জেলায় গিয়ে কিংবা ঢাকায়ও বিভিন্ন জায়গায় বা সিলেটেও সম্প্রতি গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়ে যা দেখেছি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা আগ্রহ বা একটা উচ্ছ্বাস, সেটার মানে কোনো বুদবুদ আমি দেখিনি, বুদবুদও দেখিনি। পরের ব্যাপার, কারণ কি নির্বাচন নিয়ে যে একটা আগ্রহের একটা প্রচণ্ড ইচ্ছা থাকে মানুষের, সেই ইচ্ছাটা কেন যেন জাগ্রত হচ্ছে, এবং এই জাগ্রতটা হচ্ছে না। এর সঙ্গে আপনি এই সাম্প্রতিক একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে তরুণ এবং যুবকের যে বয়সীমা সেটার সংখ্যা দেখানো হয়েছে 5 কোটি। এই 5 কোটি লোক যদি শুধুমাত্র একবার করে, বছরে একবার করে রক্তদান করে, তাহলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ রক্তদানকারী দেশ হিসাবে পরিগণিত হয়। দিচ্ছে না, অথচ এগুলো আমরা আমাদের জীবনে বহুবার করেছি। আমার কাছে সন্ধানীর কার্ড ছিল, আমি 3 মাস পর পর রক্ত দিয়েছি। এখন বয়সের কারণে আমাদের রক্ত আর নেয় না। এই জিনিসটা তো আমি তরুণদের মধ্যে দেখি না, কিন্তু আলোচনা বা দল বা মিছিল অন্য ব্যাপারে প্রচণ্ড রকম আগ্রহ দেখি। সাধারণ মানুষের মধ্যে এরকম যে ভোট কবে হবে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেখি, যদিও তারা আমাদের মতো পরিচিত লোকরা তাদের সামনে গেলে এটা প্রকাশ করে না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় মনে হয় যেন যে না এইটাই ঠিক। অনেক ধন্যবাদ। কেন মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হচ্ছে না? বড় কারণ হচ্ছে যে আপনার নির্বাচনের মাধ্যমে যে দলবদলগুলো এর আগে হয়েছে, 16 বছর আগের কথা বলছি, আর গত 16 বছর নির্বাচনের নাটক যেটা হয়েছে, এই দলবদল আর নাটক দিয়ে জনগণ একটা জিনিস বুঝে গেছে যে আমার নদীর পাড়টা যে ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে আমার গ্রামের স্কুলটা ভেঙে গেছে, আমার কেদারপুরের মসজিদটা ভেঙে গেছে, আমার একই এলাকার আলাল ভাই উনিগুলো বুঝবেন আর কি, আমার কলেজটা ভেঙে নদীতে চলে গেছে, আমার 250 বিঘা ভেঙে নদীতে চলে গেছে। এই চলে যাওয়ার প্রকল্পের ভিতরে সে অনেকগুলো দলকে দেখে ফেলছে। এখন সে ওই পদ্মা নদীর মাঝির মতো নদীর পাড়ে দাঁড়ায় ময়নাদ্বীপটা দেখে। আমার ওই নদীর মধ্যে একটা ময়নাদ্বীপ ছিল, ওই ময়নাদ্বীপটা সে দেখে না যে তার এই রাজনৈতিক নেতাকর্মীরা কেউ যাদেরকে সে দেখে যারা নির্বাচন করবে, এরা ক্ষমতায় আসলে তার এই নদীর পার কেউ বেঁধে দেবে, এটা বিশ্বাস করে না এখন আর। সে মনে করে যে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, এই নদীর পার, এই ঝড় বৃষ্টি ভাঙন এ দিয়েই আমাকে বেঁচে থাকতে হবে। আমার 250 বিঘা জমির মালিক এখন অন্যের জমিতে বর্গা চাষি, সে হচ্ছে এখন কলুর বলদের মতো দিনের মজুর হয়ে গেছে। তাহলে এই যে মানে একটা চৈতন্যের অভিজ্ঞতা, একটা মানুষ হচ্ছে মানুষ জ্ঞান দিয়ে অভিজ্ঞ হয়, মানুষ লেখাপড়া করে অভিজ্ঞ হয়, আর একটা জীবন দিয়ে তো অভিজ্ঞ হয়। আমি দেখে এসেছি কারা রাজনীতি করবে, কারা রাজনীতি করে, বাজারে 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 দেখা যায় না কে দোয়া প্রার্থী, কে পোস্টার ছাপাইতেছে, কে ব্যানার ছাপাইতেছে। তো এদেরকে তো সে প্রত্যেক দিন দেখছে, এর আগে দেখে সে বুঝছে যে আমার এই পদ্মা নদীর পাড়ের জীবনের কোনো পরিবর্তন হবে না। প্রতি বছর যখন আবার সাইক্লোন আসবে, আবার ঘূর্ণিঝড় আসবে, আমার কুলটা আবার ভেঙে যাবে। আর এটা তো কুল ভাঙে না। নদী পাড়ের জীবনের মানুষের গল্প যদি শোনেন, ওই প্রত্যেকটা মাটির সাথে সাথে তার জীবনেরও একটা অংশ জড়িত ছিল। সে ওই মাটিতে খেলছে, ধান লাগাইছে, তার বাপদাদার কবর ছিল ওইখানে, সে ওইখান থেকে ফসল উঠাইছে, গরু চড়াইছে। তো ওইটা যখন নদীতে চলে গেছে, ওই মানুষটা কিন্তু এখন আসলে 3.5 হাতের মানুষ আর নাই। তার জীবনের অনেকগুলো, তার শরীরের অনেকগুলো শতাংশ, বিঘা কাঠা, ওটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে সে দেখে না যে তার ওই গর্ভ থেকে নতুন কোনো জিনিস আসবে। এই জন্য একটা ডিপ ফ্রাস্ট্রেশন। আমি আলাল ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি একমত। আমি নিজেও 2 এলাকাতে গেলাম, কোনো উচ্ছ্বাস নাই মানুষের ভিতরে। মানুষ আশেপাশে, আমি ধরেন ভাঙা রাস্তা দেখতে গেছি, এক মুরব্বী চাচা এসে বলতেছে, স্যার এক রাস্তা কয়বার মাপবেন? মানে এরকম নির্বাচন আসলে হয় কি, যত টাউটপাটবার পলিটিশিয়ান আছে না, এরা হুদাই ধরেন 2টা লোক লয়ে যায়, 2টা লোক নিয়ে এই দড়ি দিয়ে মাপে, এইদিকে মাপে, ওইদিকে মাপে, গাথা করে, দেখে কয়টা ইট লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, ভাঙ্কি বাঙ্কি কইরা টইরা আপনার ছবি টবি 10টা তুইলা চলে আসে, আর কোনো খবর নেই নির্বাচনের পরে। তো এখন আমি ওই কিন্তু নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাই না, সেটা তো অবশ্যই নাই।
মানে একটা হচ্ছে পলিটিক্যাল রিয়েলিটির একটা, আর একটা হচ্ছে তৃণমূলের বাস্তবতা কি। মানুষের ভিতরে আসলেই নির্বাচন নিয়ে কোনো উচ্ছ্বাস নাই। উচ্ছ্বাস আছে আবার কার ভিতরে, একটা পলিটিক্যাল টাউট ক্লাস আছে যে ঠিকাদারি করে খায়, যার ওই নির্বাচিত দল, তার দল ক্ষমতায় আসা না আসার সাথে তার ভাগ্য, তার ঠিকাদারি, তার কোটি কোটি টাকার কাজ, লুটপাট, তার ওই যে নদী ভাঙতেছে না, ও কিন্তু স্বপ্ন দেখে নদী ভাঙার ভিতরে, ও নদী ভাঙার ভিতরে ওর ব্যবসা দেখে যে এখন ব্লক আইব, এখন জিও ব্যাগ আইব, এখন এইটার জন্য আবার 100 কোটি টাকার একটা বাজেট আসবে, ওইটা আমি ভেঙে চলে কেমনে খাবো আর কি। তো ওই ক্লাউডটা হচ্ছে, ওই টাউট ক্লাসটা হচ্ছে এই নির্বাচনের ব্যাপারে আগ্রহ তাদের আছে, তারা এখান থেকে বেনিফিশিয়ারি হবে। এই জায়গাটাতে হচ্ছে আমাদের একটা সিরিয়াস চ্যালেঞ্জ যে আসলে বাংলাদেশে একটা মৌলিক পরিবর্তনের স্বপ্ন যদি দেখানো না যায়, ওই জিয়া টাইপের পরিবর্তনের একটা স্বপ্ন দেখাইতে না গেলে দেশের মানুষকে পলিটিক্যালি আপনি এঙ্গেজ করতে পারবেন না। ভোট হবে, মানুষ জোর জবরদস্তি কইরা আয় না, ভয় টয় দেখায় ভোট কেন্দ্র ব্যালট ভরায় ফেলবে, কিন্তু এ দিয়ে পলিটিক্যাল কনসাসনেস, পলিটিক্যাল যে এঙ্গেজমেন্ট দরকার, গ্রামের মানুষের সাথে রাষ্ট্রের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, দূরত্বটা যে কমানো দরকার, এই কমতিটা কমবে না। থার্ড আর একটা বড় ব্যাপার হলো তরুণরা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের যে তরুণরা ছিল কোটি কোটি, তারা গত 10 মাসে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে দেখে তারা খুবই হতাশ হয়ে গেছে যে তারা 10 মাস আগের আমাদের বক্তব্যগুলোর সাথে এখন আমাদের কাজগুলো মিলাইতে পারতেছে না। যে আমরা হাসিনার বিরুদ্ধে যা যা বলছি এটা তো এখন করার মৌসুম ছিল, সেগুলো এখন করছি না, এবং আমরা যা যা তার সমালোচনা করেছি এক্স্যাক্টলি ওই কাজগুলো এখন আমিও করছি। তাহলে সে বলতেছে তাহলে আমরা আসলে কেন রাস্তায় নামছিলাম, আমরা রক্ত যে দিলাম কী লাভ হইল, ওই স্বপ্নগুলো কোথায় আমার। তো ওই ড্রিমস হ্যাভ বিন ট্যাটার্ড। তো এইটা একটা বিশাল মানে ক্রাইসিস আমাদের। এটা শুধুমাত্র আপনি ভোটের দিন দিয়ে জাজ করতে পারবেন না, এটা আপনি ফেব্রুয়ারিতে করেন, ডিসেম্বরে করেন, এপ্রিলে করেন, এবং যদি সিরিয়াসলি মানুষ এই বিকাশ নগদ রকেট খরচ না করে 15-20% মানুষ ভোট দিবে না, যদি জেনুইনলি মানুষের উপর ছেড়ে দেন। ধন্যবাদ। হাসিনার পতনের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, 11 মাস হতে চললো 12 মাস হচ্ছে, এই সময় এই ঐক্যটা থাকলো না কেন, ঐক্য ভেঙে গেল কেন? এই ঐক্যটা থাকলো না এই কারণে যে আমরা মনে করছি যে এই বিজয়টাই বোধহয় স্থায়ী হয়েছে, কিন্তু এই বিজয়টা যে শুধুমাত্র অস্থায়ী এবং একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে আমরা অবতরণ করেছি। এই স্কুল কিংবা কলেজ লাইফে যখন ক্রীড়ানুষ্ঠানে যোগ দিতাম তখন দেখা যেত ভিক্টোরি স্ট্যান্ড থাকতো, যিনি প্রথম তারটা একটু উঁচু, যিনি দ্বিতীয় তারটা আরেকটু নিচু, যিনি তৃতীয় তার আরেকটা নিচু। এই অবস্থাটা তৈরি হয়েছে বর্তমান এই জুলাই আগস্ট বিপ্লবের পরে। আর প্রথম স্থানে কে থাকবেন এইটা নিয়ে যে তীব্র প্রতিযোগিতাটা চলছে, এটা একটা ব্যাকরণবিহীন প্রতিযোগিতা আমার মতে। কারণ আপনি দেখবেন এর আগে আপনি তো অনেক লেখালেখি করেন এবং ভাবিও অনেক লেখালেখি করে। একটা সময় ছিল যখন এই বাংলা সাহিত্যের বড় বড় লেখকরা ছদ্মনামে লিখতেন, যেমন যাযাবর ছিল ওনার উপাধি, নাম হলো বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়, জরাসন্ধের নাম হলো চারুচন্দ্র মুখোপাধ্যায়, বানহট্ট হচ্ছেন নিহার রঞ্জন গুপ্ত, নিহারিকা দেবী হচ্ছেন অচিন্ত কুমার সেনগুপ্ত, পরশুরাম হচ্ছেন রাজশেখর বসু। এবং আমার নাম দিয়ে, আমার বড় ভাইয়ের নাম দিয়ে যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, সেটার মূল লেখক হচ্ছেন পেরিচাঁদ মিত্র, তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। এবং ওই বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনায় তিনি একটা মানে বাংলা ভাষায় একটা বিপ্লবী পরিবর্তন এনে দিয়েছেন। এটা আপনি কেন বলছেন? না বলছি, আমি আসছি। সেটা ছিল কি আলালীয় ভাষা বলা হতো ওটাকে। উনি সাধু এবং চলিত ভাষা মিশ্রণ করে ওই উপন্যাসটা রচনা করেছিলেন প্রথম। তো এখন সাধু এবং চলিত ভাষায় যে জিনিস রচিত হতে যাচ্ছে, এই জিনিসটা আসলে ওইভাবে না করে আমরা যদি আরও সুন্দরভাবে একটু চিন্তাভাবনা করে তারপরে এগোই এবং বড় মন নিয়ে এগোই, তাহলে কিন্তু কাজ হবে। বিশাল ভারতবর্ষ, আজকে ব্যারিস্টার সাহেব অনেক কথা বলেছেন, এই ভারতবর্ষের উপনিষদ যে ধর্মগ্রন্থ সনাতন ধর্মাবলম্বীদের, সেই উপনিষদ প্রথম ফার্সিতে অনুবাদ করেছিলেন সম্রাট শাহজাহানের পুত্র জ্যেষ্ঠপুত্র দ্বারা। এবং ইরানের সেই বিখ্যাত পরিব্রাজক আপনার আলবেরুনি, তিনি 1010 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাস নামক যে গ্রন্থ রচনা করেছিলেন, সে প্রথম কিন্তু মানে সারা পৃথিবীর মানুষ জানতো যে ভারত নামে একটি রাষ্ট্র অমুক এলাকায় আছে, পৃথিবীর অমুক জায়গাটায় আছে। তো যে ইতিহাসগুলো সৃষ্টি করে গেছে এর আগে আমাদের অঞ্চলকে ঘিরে, সিরাজদৌল্লা থেকে শুরু করে অন্যান্য এর আগে যারা, তারপরে সিপাহী বিদ্রোহ যেটা 1857-তে, এইসব জিনিসগুলোকে
মধ্য দিয়ে 1971-এর মুক্তিযুদ্ধ, সেখানকার আমাদের রণাঙ্গনের যে বীর যোদ্ধারা, তাদেরকে স্মরণ করে হলেও বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়লে আমি এই মুহূর্তে ভোগ করলাম না, কিন্তু পরবর্তী প্রজন্ম করবে। আমি আমার ব্যক্তিগত সম্পত্তি উইল করে দিয়ে যাচ্ছি আমার সন্তানদের ভবিষ্যৎ, নিরাপদ ভবিষ্যতের চিন্তায়, কিন্তু বাংলাদেশটাকে উইল করে দিয়ে যাব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এই চিন্তা মনোজগতে না আসা পর্যন্ত ভালো রাজনীতিবিদ হওয়া যাবে না, ভালো দেশপ্রেমিকও হওয়া যাবে না। সেই জায়গায় এখন আত্মতওবা কে কীভাবে করব, সেই সময়টা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। তওবা করার সময় এসছে। একজন রাজনীতিবিদের সরল স্বীকারোক্তি যে আসলে তওবা করার সময় আসছে। তো আপনি তো নিজে রাজনীতি করেন, আপনি কিভাবে দেখেন? আমরা ধরেন তো শুরু করছি আর কি, আলাল ভাই তো মানে ওই প্রান্তে চলে গেছেন আর কি, মানে রিফ্লেকশন স্টেজে। আমরা তো মাত্র পথে নেমেছি আর কি, আলাল ভাই ওই পথ হেঁটে পথিক হয়ে গেছেন। তো সেই জন্য হচ্ছে যে এটা অবশ্যই, এবং একটা বিষয় দেখেন, অনেকগুলো বিষয় তো এখানে মানে বলার চেষ্টা করেছি। বাইরে দেখলাম আপনার যে পলিটিশিয়ানরা একটা সার্টেন স্টেজে রিটায়ার করে, অফিসিয়ালি রিটায়ার করে যে আমি আর পলিটিক্স করবো না। আমাদের দেশে তো নাই, আমাদের দেশে পলিটিশিয়ানরা কেউ রিটায়ার করেন না, বরং আপনি কিছু কিছু পলিটিশিয়ানকে দেখবেন যে তার বয়সের বিবেচনায় সে চাচ্ছে নির্বাচনটা আগামীকালকে হয়ে গেলে বেটার, অ্যাটলিস্ট একটা পতাকা নিয়ে কবর আজিমপুরে যাওয়া যাবে, মানে সে একটা রাষ্ট্রীয় এইটা সেটা পাবে আর কি। দ্বিতীয় একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের পলিটিশিয়ানদের ভিতরে লেখাঝোকা করা, কোনো কালচারাল অ্যাক্টিভিজম অলমোস্ট নাই। কেউ মেমোয়ার লেখে না, আত্মজীবনী লেখে না, জীবনের যে গল্প লেখা, যে আসলে আমার এই 30 বছর 40 বছরের পলিটিক্সের দেখা না দেখা বাস্তবতাগুলো কি, ক্রিটিক্যালি দেখা। এবং পলিটিশিয়ানদের ভিতরে সবচেয়ে ভালো লেখালেখা করছেন আমার রিসেন্ট টাইমে সম্ভবত ব্যারিস্টার মওদুদ সাহেব, এবং মানে বাংলা ইংরেজিতে থরলি পলিটিক্যাল হিস্ট্রি লিখে গেছেন তার জায়গা থেকে আর কি। এর বাইরে গত 15, 20, 30 বছরে পলিটিক্সের উপরে খুব ভালো লিখছেন, আমি আলাল ভাই বলতে পারবেন, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। খুব ভালো, খুব সিরিয়াস লেখাজোকা অন্য কেউ করছেন বলে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এর আগে ধরেন আবুল মনসুর আহমদের জেনারেশন ছিল যারা লেখালেখি করেছেন, বাম রাজনীতি যারা করেছেন। শেষ দিকে 2-1টি লিখে গেছেন, 1টি কিংবা 2টি ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব। আচ্ছা, তাও সম্ভবত সংবিধান এই রিলেটেড ক্যাটটেকারের এক্সপিরিয়েন্সটা, অ্যাডভাইজার, মানে টোটাল, মানে আর উনি তো ওনাকে ওই সেন্সে আপনি পলিটিশিয়ান বলতে পারবেন না, মানে আউট অ্যান্ড আউট পলিটিশিয়ান বলতে পারবেন না। তো সেই জায়গাতে দেখেন আপনি শিখবেন কীভাবে। আমি একটা তরুণ পলিটিক্স, আমি আমার 60-এর দশকের পলিটিক্সটা বুঝতে যাচ্ছি, আমার 70-এর দশকের রাজনীতিটা বুঝতে যাচ্ছি, কোথায় আমার জেনারেশন ভুল করেছে। আমি তো বই ছাড়া তো আমার হাতে কোনো অপশন নাই, কারণ ওই মানুষগুলোকে নাই তো, তারা মারা গেছেন। তাহলে এই যে ইতিহাসের কাছে একটা দায় থাকে যে আমার এই জেনারেশনের পলিটিশিয়ানরা তার জীবনের এক্সপিরিয়েন্সগুলো, ভুল ত্রুটিগুলো লিখে গেছেন, পরের জেনারেশন এসে যেন ওই ভুলটা সে আর না করে। এবং দেখেন এই ধারাবাহিকতাটা না থাকার কারণে যেটা হচ্ছে, ওই যে আমরা 70-এ ঘূর্ণিপাক খাচ্ছি এখনো, আমরা একই ভুল, একই পথ হেঁটে এসে একই গুহায় আবার পড়ছি, আবার নির্বাচনের আলোচনা। মানে আমরা কিন্তু এখনো 66 দফায়, মানে আমরা কমিশনের আলোচনার মানে কি, আমরা এখনো কিন্তু 6 দফায় আটকে গেছি, যে আমার এখন একটা মানে এটা করা দরকার, ওইটা করা দরকার, এইভাবে করা দরকার, ওইভাবে করা দরকার। এই জন্য হচ্ছে এটা আসলে কোনো কুইক সলিউশন নাই। সলিউশন হচ্ছে জেনারেশনাল শিফট হইতে হবে, চেঞ্জ হইতে হবে, মনস্তত্ত্বে পরিবর্তন আসতে পারতে হবে। আরবান সচ্ছল মানুষকে পকেটের টাকা খরচ করে রাজনীতি করতে পারতে হবে। অসচ্ছল মানুষের জন্য রাজনীতি না, এই সিম্পল জিনিসটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডিসাইড করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আসারুজ্জামান ফুয়াদ, আপনার বক্তব্য শুনলাম। আলাল ভাই শেষ করবো, আমি জানি না কি বলে শেষ করবো। আমি একটা লাইন শুধু বলবো, একটা বাক্য তার কথার অনুরণনে আর কি। প্লিজ। উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্য গ্রেট হিরো, যুদ্ধে মিত্রশক্তির বিজয়ের পরবর্তী পার্লামেন্টের নির্বাচনে কিন্তু তিনি এবং তার দল হেরে গেছেন। ইতিহাস, কিন্তু চার্চিলের ইতিহাস তো সেজন্য ম্লান হয়নি, বরং আরো গ্ল্যামারাস হয়েছে এখন ব্রিটেন। সেদিনের অপেক্ষায় থাকলাম আমরা, দেখা যাক কি হয়। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।